আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ভার্জিনিয়া উলফের একটি বিখ্যাত উপন্যাস টু দ্য লাইট হাউস। বাংলায় এটির অনুবাদ করা হয়েছে বাতিঘর। উপন্যাসটির আজ দ্বিতীয় পর্ব। মিস্টার রামসে হাত নেড়ে নেড়ে উচ্চস্বরে বোল্ডলি উই রোড অ্যান্ড ওয়েল বলতে বলতে নিচে নামছিল আর লিলির ইজেলের উপর একরকম পড়ে যাচ্ছিল। কোনো ক্রমে ইজেলটা অক্ষত আছে দেখে লিলির মনে হলো আসলে একটা সম্মানজনক মৃত্যুর জন্য সে নিজেই বালেক লাভার অর্থাৎ ক্রিমিয়ার একটি গ্রামের নাম, যেখানে 1954 সালে ইংরেজদের সাথে রাশিয়ার একটি যুদ্ধ হয়েছিল। বালেক লাভার উঁচু চূড়ায় দাঁড়িয়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে মিস্টার রামসে দিক বদলে চলে গেছেন। হুট করে কখনো কাউকে এমন হাস্যকর আচরণ করতে দেখেনি লিলি। তবে যতক্ষণ মিস্টার রামসে এভাবে হাত নাড়বেন, চিৎকার করবেন, ততক্ষণ সে নিরাপদ। কারণ যতক্ষণ মিস্টার রামসে এভাবে একা একা কথা বলায় ব্যস্ত থাকবেন, ততক্ষণ লিলির ছবির সামনে দাঁড়াবেন না বা ছবিটা দেখবেন না। কেউ তার ছবি দেখছে, ঠিক এই ব্যাপারটা লিলি একদম সহ্য করতে পারে না। এমনকি যখন লিলি তার ছবির বিস্তৃতি, রেখা বা রং নিয়ে কাজ করে, কিংবা জানালায় জেমসকে নিয়ে মিসেস রামসের বসে থাকা দেখে, তখনও সে তার চারপাশে কিছু না কিছু দিয়ে রাখে, যাতে হঠাৎ কেউ তার ছবির পাশে চলে এসে ছবির দিকে না তাকাতে পারে। তবে এখন তার সমস্ত চেতনা হঠাৎ দ্রুত লয়ে ছোটার কারণে ছবিটার দিকে তাকিয়ে মনে হচ্ছে ছবিটা কেমন যেন তার দিকে চেয়ে আছে। দেয়ালের রং আর তার পেছনের জাকমান্না ফুল বিশিষ্ট এক ধরনের বনলতা তার চোখ ঝলসে দিচ্ছে। লিলি বুঝতে পারল বাড়ির বাইরে থেকে কেউ তার দিকেই আসছে, কিন্তু পদধ্বনি সৃষ্টি করা মানুষটা স্পষ্ট হতেই লিলি বিরক্ত না হয়ে বরং খুশি হল। উইলিয়াম ব্যাংকস এসেছেন। তার হাতের ব্রাশ কিছুটা কেঁপে উঠলেও লিলি কাঁপল না। এক্ষেত্রে মিস্টার টান্সলে, পল রেলে, মিন্টা ডয়েল কিংবা অন্য যে কেউ হলে অবশ্য লিলি তার ক্যানভাসটা সোজা করে না রেখে ঘাসের বুকে শুইয়ে রাখত। উইলিয়াম ব্যাংকস এবার লিলির পাশে দাঁড়ালেন। লিলি আর ব্যাংকস রামসে পরিবারের সাথে না থেকে গ্রামেই আলাদা একটা বাসা ভাড়া করে থাকছে। তারা একই সাথে যাওয়া আসা করে, রাতে দেরি করে বাড়ি ফিরে সুপ বা মিস্টার রামসের বাচ্চাদের সম্পর্কে হালকা কথাবার্তা বলে। আরও নানান বিষয়ে কথাবার্তা বলতে বলতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। আর তাই এখন যখন ব্যাংকস এসে ভদ্রলোকের মতো, ব্যাংকস লিলির বাবারও বয়সে বড়। তিনি একজন উদ্ভিদ বিজ্ঞানী, একজন বিপত্নিক, সবসময় তার শরীর থেকে সাবানের গন্ধ আসে, খুব বিবেকবান ও পরিচ্ছন্ন মানুষ। লিলির পাশে দাঁড়ালেন। লিলিও শান্তভাবে কেবল দাঁড়িয়েই রইল। ব্যাংকস কিছু না বলে কেবল দাঁড়িয়ে থেকেই খেয়াল করলেন লিলির জুতা জোড়া চমৎকার। জুতো জোড়া লিলির পায়ের পাতার স্বাভাবিক বিস্তৃতিকে তুলে ধরতে পেরেছে। লিলির সাথে একই বাড়িতে থাকার কারণে ব্যাংকস এও খেয়াল করেছেন কতটা সুশৃঙ্খল লিলি। নাস্তার আগেই ঘুম থেকে উঠে ছবি আঁকায় লেগে পড়ে। ব্যাংকসের ধারণা মেয়েটি হয়তো নিঃসঙ্গ, হতে পারে দরিদ্রও কিছুটা। নিঃসন্দেহে মিস ডয়েলের মতো মোহনীয় বা আকর্ষণীয় নয়, তবে কিছু বিশেষ মানসিক গুণাবলীর জন্য ব্যাংকসের কাছে ডয়েলের চেয়ে লিলিকেই বেশি ভালো লাগে। যেমন এই যে মিস্টার রামসে এখন চিৎকার করে হাত পা নেড়ে তাদের দুজনকেই বিব্রত করলেন। ব্যাংকস নিশ্চিত এরপরও লিলি ব্রিস্কো মিস্টার রামসেকে বুঝতে পেরেছে। অন্য কেউ হলে অবশ্যই ভুল বুঝত। মিস্টার রামসে লিলি আর ব্যাংকসের দিকে তাকিয়ে আছেন, তবে এভাবে তাকিয়ে আছেন যেন তাদের দেখতে পাচ্ছেন না, আর তা ব্যাংকস ও লিলিকে ভীষণভাবে অস্বস্তিতে ফেলে দিয়েছে। লিলি আর ব্যাংকস দুজন আসলে এমন কিছু দেখে ফেলেছে যা দেখার কথা ছিল না। তারা একটি মানুষের একান্ত ব্যক্তিগত বলয়ের সীমা অতিক্রম করে ফেলেছে, আর এজন্যই হয়তো মিস্টার রামসে এখন শ্রবণ সীমার বাইরে গিয়ে দাঁড়িয়েছে। আর তাই হয়তো মিস্টার ব্যাংকস প্রায় সাথে সাথেই লিলিকে বলে উঠেছে, খুব ঠান্ডা পড়েছে, চলো একটু হেঁটে আসি। হ্যাঁ, লিলি যাওয়া উচিত, কিন্তু ছবিটা থেকে চোখ সরাতে কষ্ট হচ্ছে তার। জাকমান্না ফুলগুলো উজ্জ্বল বেগুনি আর দেয়ালটা ধবধবে সাদা। একেবারে দৃশ্যের প্রতি সৎ থেকে আঁকলে
লিলি উজ্জ্বল বেগুনি আর দেয়ালের ধবধবে সাদা রংটা সমন্বয় করত না। বিশিষ্ট চিত্রশিল্পী মিস্টার পোনসি ফোর্তে এই দ্বীপে ছবি আঁকতে আসার পর থেকেই এমন হচ্ছে। ওনার আঁকা ছবিগুলোর প্রভাবেই হয়তো লিলি মূল দৃশ্যগুলোকে ইদানিং এভাবে দেখাকেই আধুনিক ও জুৎসই ভাবছে। মনে করছে সব কিছুকে মলিন, মার্জিত ও আধা স্বচ্ছ দেখাতে হবে, তারপর রঙের নিচ থেকে ছবি ভেসে উঠাতে হবে। এমনিতে কোনো দৃশ্যের দিকে তাকালে লিলি বেশ পরিষ্কার ও স্পষ্টভাবেই দেখতে পায়, কিন্তু হাতে ব্রাশ নিতেই সব বদলে যায়। দৃশ্য এবং তার ক্যানভাস পর্যন্ত ভ্রমণ করার সময়টাতে তার মাথায় এমন এক ভূত চাপে যে প্রায়ই তার কাঁদতে ইচ্ছে করে। ভাবনা থেকে কাজ পর্যন্ত রাস্তা পার করাটা একটা শিশুর অন্ধকার গর্তে পড়ে যাওয়ার মতোই ভয়াবহ হয়ে ওঠে। প্রায়ই সে নিজেকে সাহস ধরে রাখতে যুদ্ধ করতে দেখে, নিজেকে বলতে শোনে, আমি তো এমনটাই দেখেছি, আমি এমনটাই দেখেছি। এরপরও সে যখন তার কল্পনার অবশিষ্টাংশ বুক চেপে ধরতে চায়, তখন হাজারটা শক্তি তা কেড়ে নিতে যথাসাধ্য চেষ্টা করে। ছবি আঁকতে শুরু করলে এক ঝোড়ো আর ভৌতিক শক্তি আরও কিছু অনুভূতি এনে তার উপর চাপিয়ে দেয়, মনে করিয়ে দেয় তার নিজের অক্ষমতা, গুরুত্বহীনতা। ব্রপটন রোডের কাছের এক বাসাতে তার বাবাকে রাখার ঘটনাটা, সে যে খুব চেষ্টা চরিত্র করে নিজেকে মিসেস রামসের পায়ের কাছে সঁপে দেওয়া আর তাকে কিছু বলা থেকে বিরত থাকে সে বিষয়টা। কিন্তু কি বলা যায় তাকে? আমি আপনার প্রেমে পড়েছি? না না, এটা সত্য না। আমি এই সব কিছুর প্রেমে পড়েছি। এই ঝোপ, এই বাড়ি বা বাচ্চাদের সাথে দাঁড়িয়ে মিসেস রামসের বিশেষভাবে হাত নাড়ানোর ভঙ্গিকে ভালোবেসেছি। ভাবনাগুলো অবাস্তব ও অসম্ভব ভেবে লিলি এখন তার বাক্সে ব্রাশগুলো পাশাপাশি গুছিয়ে রেখে মিসেস রামসের দিকে তাকিয়ে উইলিয়াম ব্যাংকসকে বলল, হঠাৎ শীত পড়েছে, সূর্য মনে হচ্ছে কম তাপ দিচ্ছে। এখনও বেশ আলো থাকায় ঘাসগুলো মোলায়েম গাঢ় সবুজ দেখাচ্ছে। গাছপালায় ঘেরা বাড়িটা বেগুনি প্যাশন ফুলের মাঝে ঝলমল করছে। দ্বারকাকগুলো নীল আকাশ থেকে হালকাভাবে ডাকতে ডাকতে নিচে নেমে আসছে। তবে আকাশে কিছু একটা যেন বদলে গিয়ে ঝলকে ওঠে আর বাতাসে একটা রূপালি ডানার অবয়ব ফেলে গেছে। যাই হোক, সেপ্টেম্বরের মাঝামাঝি একটা সময়, সন্ধ্যা 6:30। এখনও কিছুটা সময় আছে, তাই ব্যাংকস আর লিলি বাগানে সচরাচর হাঁটার রাস্তা ছেড়ে অন্য পথ ধরে হাঁটছে। টেনিস লনটা পার করে প্যাম্পাস ঘাসগুলো ছাড়িয়ে সেই যে ঘন ঝোপের মাঝে ফাঁকা জায়গাটা, যেখানে জ্বলন্ত কয়লার দণ্ডের মতো রেড হট পকার ফুলগুলো পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে, তার মাঝ দিয়ে উঁকি দেওয়া সমুদ্রের নীল পানিগুলো যেখানে চরম নীল দেখায়, সেখানে গিয়ে দাঁড়িয়েছে তারা। প্রতি সন্ধ্যায় এখানে আসার একরকম প্রয়োজন বোধ করে তারা। এখানে এলে মনে হয় যেন পানিতে ভাসা বন্ধ করে তাদের চিন্তাগুলো শুকনো ডাঙায় পাল ভেড়ায়, তাদের শরীর এক ধরনের আরাম পায়। প্রথমে নীল রঙে যে ছটায় উপকূল ভেসে যায়, তার সাথে হৃদয়টা প্রসারিত হয়, আর এরপর শরীর সেই রঙে সাঁতার কাটে। পরের মুহূর্তটা কেবল পরিমাপ করা যায় এলোমেলো ঢেউয়ের কণ্টক কালো রং দ্বারা। তারপর বিশাল কালো পাথরের পেছনে প্রায় প্রতি সন্ধ্যায় এই ঢেউগুলো যখন অনিয়মিতভাবে আছড়ে পড়ে, তখন একজন মানুষ সেদিকে না তাকিয়ে পারে না। সাদা পানির ঝর্ণার মতো যখন ঢেউগুলো আসে, দৃশ্যটা মনোমুগ্ধকর দেখায়। কেউ যখন এই দৃশ্যটা দেখার জন্য এই ম্লান অর্ধবৃত্ত সৈকতে অপেক্ষা করে, তাকিয়ে থাকে, একটা ঢেউকে যখন অন্য একটা ঢেউ নরমভাবে ছাপিয়ে যায়, মনে হয় মাদার অফ পার্লের চলচ্চিত্র চলেছে। ঝিনুকের ভেতর একরকম স্বচ্ছ পদার্থের নাম পার্ল। সৈকতে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে ব্যাংকস আর লিলি দুজনই হাসল। চলন্ত ঢেউ দেখে তারা দুজন একই রকম উল্লাস বোধ করল। দ্রুতগামী এক পাল তোলা নৌকা সৈকতের একটা বক্র রেখা তুলে ঢেউয়ের খেলায় বাধা দিয়ে থামল, তারপর কাঁপল, আর তারপর নিজের পাল নামালো, আর তারপর এই মসৃণ গতিময় একটা দৃশ্যকে পরিপূর্ণ করার প্রাকৃতিক প্রবৃত্তি থেকে লিলি আর ব্যাংকস দূরের বালিয়াড়ির দিকে তাকালো। কিন্তু আনন্দের বদলে এক ধরনের বিষণ্ণতা তাদের উপর চড়াও হলো। কারণ দৃশ্যটা সম্পূর্ণ নয়, কারণ দূরের একটা দৃশ্য একজন দর্শক 1000 বছর দেখেও শেষ করতে পারে না। লিলি ভাবল,
দূরের দৃশ্য এমন এক আকাশের সাথে চুক্তি করে থাকে যা পুরো পৃথিবীকে একেবারে শান্তভাবে ধরে রাখে, স্থিরভাবে শুইয়ে রাখে। দূরের বালিয়াড়ির দিকে তাকিয়ে উইলিয়াম ব্যাংকসের এবার মিস্টার রামসের কথা মনে পড়ে গেল। ওয়েস্টমোরল্যান্ডের একটা রাস্তার কথা মনে পড়ল একদিন মিস্টার রামসে তার নিজস্ব নিঃসঙ্গতাকে সঙ্গী করে সেই রাস্তাটায় নিয়মিত স্বভাবসুলভ হাওয়া খাচ্ছিলেন। হঠাৎ তার হাঁটায় বাধা পড়েছিল। উইলিয়াম ব্যাংকসের মনে পড়ল সত্যি ঘটনা। একটা মুরগির কারণেই রামসে থেমেছিলেন। মুরগিটা তার ডানা মেলে দিয়ে তার বাচ্চাদের ঢেকে দিচ্ছিল, যে কারণে রামসে থেমে তার লাঠি উঁচিয়ে তুলে বলেছিলেন, সুন্দর, খুব সুন্দর। তখন ব্যাংকসের কাছে রামসের হৃদয়ের একটি ভিন্ন দীপ্তি, তার সরলতা, সাধারণ প্রাণীর প্রতি তার সহানুমর্মিতা উদ্ভাসিত হয়েছিল। কিন্তু এখন ব্যাংকসের মনে হয় সেই রাস্তাতেই তাদের বন্ধুত্বটা হারিয়ে গিয়েছিল। মিস্টার রামসের বিয়ের পর আর এরপর একটার সাথে জড়িত আর একটা কিছুর মলিন হতে থাকার সাথে সাথে বন্ধুত্বের কোমল বস্তুটা নষ্ট হয়ে গিয়েছিল। এখানে কার দোষ তা ঠিক বলা যায় না, কেবল বোঝা যায় একটা সময় পর পুনরাবৃত্তি এসে যখন নতুনত্বের জায়গা নিয়ে নেয় তখনই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। দুজনে দেখা হলেই একই কথার একই আচরণের পুনরাবৃত্তি শুরু হয়েছিল। কিন্তু এখন বালিয়ারের সাথে এই নিরর্থক কথাবার্তায় মিস্টার ব্যাংকসের মনে হলো রামসের প্রতি তার স্নেহ বিলীন হয়ে যায়নি, বরং জলসিক্ত মাটিতে শত বছর ধরে শুয়ে থাকা একজন যুবকের ঠোঁটের সতেজ লাল হাসির মতো তার বন্ধুত্ব তীব্রভাবে সত্যরূপে সৈকতের ওপারের বালিয়াড়িতে শুয়ে আছে। ব্যাংকস বন্ধুত্বের খাতিরে এইসব ভাবছে হয়তো। তাদের সম্পর্কে শুকনো ও সংকুচিত হয়ে যাওয়ার কারণ হিসাবে নিজের কাছে নিজেই ব্যাখ্যা দিচ্ছে যে রামসে ওয়েল্টারে এক ঝাঁক ছেলে মেয়েদের সাথে থাকে আর ব্যাংকস একজন নিঃসন্তান বিপত্নী। ব্যাংকস এটা নিয়েও দুশ্চিন্তায় ভুগছে যে লিলি যাতে ব্যাংকস আর রামসের সম্পর্কের টানাপোড়েনের কারণটা না জেনেই মিস্টার রামসেকে ভুল না বুঝে বসে। অনেক আগে শুরু হওয়া তাদের বন্ধুত্ব ওয়েস্টমোরল্যান্ডের এক রাস্তায় নিঃশেষ হয়ে গিয়েছিল, যেখানে একটা মুরগি তার ডানা ছড়িয়ে বাচ্চাদের আগলে রাখছিল। আর এরপরই রামসে বিয়ে করে ফেলেছিল। তাদের পথ দুই দিকে ভাগ হয়ে গিয়েছিল, তাই দেখা হলেই একই রকম কথাবার্তা বা আচরণের পুনরাবৃত্তি চলে আসার প্রবণতা তৈরি হওয়াতে কারো নিশ্চয়ই কোনো দোষ নেই। হ্যাঁ, ঠিক তাই নিজের ভাবনায় ইতি টেনে ব্যাংকস পথ ঘুরিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। তিনি আজ বেশ সতেজই ছিলেন, যদি না বালিয়াড়ি তাদের বন্ধুত্ব ভেজা মাটির নিচে শুয়ে লাল ঠোঁটে হাসছে এটা প্রকাশ না করত, তবে হয়তো ব্যাংকস আজ রামসের ছোট মেয়ে ক্যামের আচরণেও কষ্ট পেতেন না। ক্যাম সৈকতে সুইট এলিস ফুল কুড়োচ্ছিল। মেয়েটা বেশ বন্য ও উগ্র স্বভাবের। তার পরিচারিকার অনুরোধের পরও মিস্টার ব্যাংকসের মতো একজন ভদ্রলোককে একটা ফুল উপহার দিতে চাচ্ছে না। না না না, এক ছাড়, সে দিবেই না। ক্যাম তার মুষ্টি পাকিয়ে আছে, অটল দাঁড়িয়ে আছে, আর তাতে মিস্টার ব্যাংকস আরও বৃদ্ধ আর বিষণ্ণ বোধ করলেন। আর এই মেয়ের ব্যবহার কেমন করে যেন তার বন্ধুত্বের ব্যাখ্যাকে ভুল প্রমাণিত করল। ব্যাংকসের মনে হলো আসলে রামসের কিছু করার ছিল না, তিনি নিজেই হয়তো নীরস ও বৃদ্ধ হয়ে গেছেন। রামসের পরিবার ধনী না। মিস্টার ব্যাংকসে এটা ভেবে অবাক হন যে কিভাবে মিস্টার রামসে সব চালিয়ে নিচ্ছেন। দর্শন জাতীয় বিষয়ে কাজ করে 8 বাচ্চার ভরণ পোষণ কিভাবে সম্ভব? আরও একজন এলো, এবার জ্যাসপার। মিস্টার ব্যাংকস আর লিলির পেছনে হাঁটতে হাঁটতে জ্যাসপার নির্বিকারভাবে বলল, পাখি মারব। তাদের দুজনকে অতিক্রম করে যাবার সময় জ্যাসপার লিলির হাতটা পাম্প হাতলের মতো দুলিয়ে গেল। মিস্টার ব্যাংকস তিক্ত স্বরে এটা বলতে বাধ্য হলো, এই ছেলে লিলিকে কিভাবে এত পছন্দ করে। এই ছেলে মেয়েগুলোকে এবার কিছুটা শিক্ষা দেওয়া উচিত। এই যেমন প্রতিদিনের পোশাক কেমন হবে, জুতোর সাথে মোজাটা পরতেই হবে। যেহেতু এরা সবাই বড় হয়েছে কিন্তু সাথে সাথে একচোখা আর নির্মম হয়ে উঠেছে, সেহেতু তাদের অবশ্যই এখন কিছু শেখানো উচিত। ব্যাংকস মিস্টার রামসের এতগুলো সন্তানের মধ্যে কে কোনটা, কে বড় কে ছোট, এসব মনে রাখতে পারেন না। তাই তিনি মনে মনে এদেরকে ইংল্যান্ডের রাজা রানীর নামে ডাকেন, যেমন ক্যাম দ্য উইকেট, জেমস দ্য রুথলেস, অ্যান্ড্রিও দ্য জাস্ট, ফ্রু দ্য ফেয়ার। ব্যাংকস মনে করেন তাদের কিছুটা প্রশিক্ষণ দেওয়াই উচিত, তা না হলে বিপদে পড়বে। যেমন
প্রু যে পরিমাণ সুন্দরী, নিজেকে সে সামলাবে কিভাবে? এন্ড্রিও নিজের মেধাকে কিভাবে কাজে লাগাবে? পাড়ের দিকে এগুতে এগুতে মিস্টার ব্যাংকসের এইসব কথাবার্তার উত্তরে লিলি শুধু হু হা করে গেল, কেননা সে এদের সবাইকে ভালোবাসে, এই সংসারটাকে ভালোবাসে। ব্যাংকস মিস্টার রামসের বিষয়টা এভাবে পর্যালোচনা করল, তাকে সমবেদনা জানালো, এভাবে হিংসা করল যে মনে হলো যৌবনের সে রামসের বিচ্ছিন্নতা আর নির্জনতার অভ্যাস তার মাথায় গৌরবের মুকুট পরিয়েছিল, সেই রামসে কিভাবে প্রশংসার ডানায় ভেসে ভেসে এখন গৃহস্থালির কাজে গৃহপালিত হয়ে গেছে, তার সমস্তটাই এখন ব্যাংকস নিজের চোখে দেখতে পাচ্ছেন। উইলিয়াম ব্যাংকস স্বীকার করল, সংসার নিশ্চয়ই মিস্টার রামসেকে কিছু দিয়েছে। আর যদি ক্যাম ব্যাংকসের কোটে একটা ফুল গুজে দিত, কিংবা যেভাবে তার বাবার কাঁধে উঠে ভিসুভিয়াসের উদ্গীরণের ছবি দেখে সেভাবে ব্যাংকসের কাঁধে চড়ত, তাহলে হয়তো ব্যাপারটা বেশ আনন্দদায়ক কিছুই হতো। তবে তার পুরনো বন্ধু হয়ে এটা না বোঝার কোনো কারণ নেই যে এই বাচ্চাগুলোই মিস্টার রামসের কিছু একটা নষ্ট করে দিয়েছে। মিস্টার রামসেকে দেখে একজন আগন্তুক এখন কি ভাববে? লিলির ব্রিস্কো কি ভাববে? মিস্টার রামসের যে স্বভাব গড়ে উঠেছে সেটা কি কেউ না খেয়াল করে থাকতে পারে? এগুলো কি তার উদ্বেগ, দুর্বলতা? হয়তো। তবে মিস্টার রামসের মতো এমন বুদ্ধিমান একজন মানুষ এমন নিম্নমানের অভ্যাস গড়ে তুলতে পারেন, ব্যাপারটা খুবই আশ্চর্যজনক। আসলে এভাবে বললে খুবই বাজে শোনাবে, তবুও সত্য কথা হচ্ছে মিস্টার রামসে এখন অন্যের প্রশংসার ওপর নির্ভরশীল হয়ে উঠেছেন। আচ্ছা, কিন্তু তার কাজের কথাটাও একবার ভেবে দেখুন, লিলি ব্রিস্কো বলল। লিলি যখনই মিস্টার রামসের কাজের কথা ভাবে তখনই সে নিজেকে আক্ষরিক অর্থে একটা কিচেন টেবিলের সামনে আবিষ্কার করে। এটা অ্যাড্রিওর কারসাজি। একবার লিলি অ্যাড্রিওকে তার বাবার বইটার বিষয়ে কি তা জিজ্ঞেস করেছিল। অ্যান্ড্রিও বলেছিল বিষয়বস্তু এবং প্রাকৃতিক বাস্তবতা। এ কথা শুনে লিলি বলেছিল নাম শুনে বইটার ধরন সম্পর্কে সে কিছুই বুঝতে পারছে না। তখন অ্যান্ড্রিও বলেছিল, আমার বাবার কাজ বুঝতে হলে একটা কিচেন টেবিলের কথা ভাববেন, কিন্তু তখনই ভাববেন যখন আপনি কোনো টেবিলটার সামনে থাকবেন না। আর তাই এরপর থেকে লিলি যখনই মিস্টার রামসের কাজের কথা ভাবে একটা ঘষা মাজা কিচেন টেবিল দেখতে পায়। তারা এখন বাগানে আছে বলে এই কাল্পনিক টেবিলটা এখন নাশপাতি গাছের ডালে আটকে আছে, আর তাই কষ্ট করে মনোযোগ ধরে রেখে লিলি নাশপাতি গাছের রূপালি ছাপ দেওয়া বাকল বা মাছের মতো পাতার দিকে না তাকিয়ে কল্পনার একটা ভৌতিক টেবিলের প্রতি ধ্যান দিল। এমন একটা মসৃণ কাঠের টেবিলের দিকে মনোনিবেশ করল যার সকল অঙ্গ পোক্তভাবে জোড়া দেওয়া হয়েছে, যা বছরের পর বছর একটা পুরুষালী একাগ্রতার প্রমাণ ধরে রেখেছে এবং যা এখন এই নাশপাতি গাছের মাথায় আটকে শূন্যে ঝুলে আছে। স্বাভাবিকভাবেই যদি এই চারকোনা শিল্পের দিকে তাকিয়ে একজন মানুষ তার দিন পার করে, তবে এই পড়ন্ত সন্ধ্যা, সাথে এই ফ্ল্যামিঙ্গের মতো গোলাপি, নীল আর রূপালী মেঘমালা একটা চারপেয়ে কাঠের টেবিলের কাছে ম্লান হয়ে যাবে। একটা চমৎকার মনের অধিকারী যে এই টেবিলটা বানিয়েছে, টেবিলটাই তো তার প্রমাণ। স্বাভাবিকভাবেই এই কারুশিল্পীকে কেউ একজন সাধারণ মানুষ হিসাবে বিচার করবে না। লিলির এই বিপক্ষ যুক্তিটা ব্যাংকসের ভালো লাগলো। তার কাজের কথাটা ভাবুন, প্রায়ই সে এই কথাটা ভেবেছে, অসংখ্যবার বলেছে রামসে এমন একজন মানুষ যে তার জীবনের উল্লেখযোগ্য কাজটা 40-এর আগেই করেছে। মাত্র 25 বছর বয়সে একটা ছোট বই লিখে সে দর্শনশাস্ত্রে একটা নিশ্চিত অবদান রেখেছে। এর পরের কাজগুলো কম বেশি বিকশিত, কিন্তু পুনরাবৃত্তিও আছে। নাশপাতি গাছের সামনে থেমে মোলায়েম, সত্যনিষ্ঠ আর সূক্ষ্ম বিচারভঙ্গিতে ব্যাংকস বলল, কিন্তু একটা নির্দিষ্ট ক্ষেত্রে নিশ্চিত অবদান রাখতে পারা মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম। কথাটা বলার সময় ব্যাংকসের হাত নাড়াটা যেন কিছু একটা অবমুক্ত করল। ব্যাংকসের প্রতি তার জড়ো করা মুগ্ধতার ভার ঢালু হয়ে লিলির সমস্ত অনুভবের উপর ভারী তুষারপাতের মতো নেমে এলো। একটা শিরশিরে অনুভূতি হলো লিলির। তারপর ব্যাংকসের সত্তার নির্যাস আর শরীর থেকে একটা ধোঁয়ার মতো উপরে উঠল। এবারও একটা শিরশিরে অনুভূতি হলো লিলির শরীরে। অনুভূতির তীব্রতায় লিলি অসাড় বোধ করল, যার কারণ ব্যাংকসের স্পষ্টতা আর মহত্ব। মনে মনে লিলি ব্যাংকসের উদ্দেশ্যে বলল, প্রতিটা অণু পরমাণু দিয়ে আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনি বাজে লোক নন, আপনি একেবারে ব্যক্তিকেন্দ্রিক নন,
আপনি মিস্টার রামসের চেয়েও চমৎকার একজন মানুষ। আমার দেখা সেরা মানুষ আপনি। আপনার না আছে স্ত্রী, না সন্তান। কোনো যৌন অনুভূতি ছাড়া লিলি ব্যাংকসের এই একাকিত্বকে আদর করতে চাইল। আপনি বিজ্ঞানকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। অনিচ্ছাকৃতভাবে আলু গাছের ফুল লিলির চোখের সামনে ভেসে উঠল। প্রশংসা করলে আপনাকে ছোট করা হবে। উদার, শুদ্ধ হৃদয়ের একজন সাহসী মানুষ আপনি। কিন্তু পাশাপাশি লিলির মনে পড়ল, ব্যাংকস তার সাথে করে এত দূর পর্যন্ত একজন খানসামা নিয়ে এসেছেন, কুকুরের চেয়ারে বসা নিয়ে আপত্তি জানিয়েছেন, সবজিতে লবণ দেওয়া আর ইংলিশ রান্নার অশুদ্ধতা নিয়ে এত বড় বক্তৃতা দিয়েছেন, যে পর্যন্ত না মিস্টার রামসে ঘর থেকে বের হয়ে গেছেন। তাহলে কিভাবে কারো চরিত্র সম্পর্কে নিশ্চিত হওয়া যায়? কিভাবে একজন মানুষ অন্য মানুষকে বিচার করে বা তাকে নিয়ে কোনোভাবে চিন্তা করে? কিভাবে মানুষ একজনের এটা ওটা নিয়ে একটা ধারণায় পৌঁছায় আর তার উপর ভিত্তি করে পছন্দ বা অপছন্দ করে? আর মানুষের এই সব মন্তব্যের মানেটাই বা কী দাঁড়ায়? এখন নাশপাতি গাছের কাছে দাঁড়িয়ে এই দুই ব্যক্তির প্রতি লিলির মনোভাব অদল বদল হচ্ছে। তার এই চলন্ত ভাবনায় পিছু নেওয়ার ব্যাপারটা যেন এমন একটা কণ্ঠস্বরের পিছু নেওয়ার মতো হয়ে গেছে, যে কণ্ঠস্বরটা সময়সীমা শেষ হয়ে যাওয়া ছাত্রের কলমের মতো দ্রুত চলছে। এই কণ্ঠস্বরটা তার নিজেরই, যা একটুও দেরি না করে অস্বীকার্য, দীর্ঘস্থায়ী, বিতর্কিত কিছু বলছে। আর তাই নাশপাতি গাছের বাকলের ফাটল আর বক্রতাও অনন্তকালের জন্য নিশ্চল হয়ে আছে। লিলি মনে মনে বলতে লাগল, আপনি অনেক মহৎ প্রাণ, যার বিন্দুমাত্র মিস্টার রামসের মধ্যে নেই। তিনি ক্ষুদ্রমন্য, স্বার্থপর, নিরর্থক, আত্মম্ভরী। তিনি একজন ভ্রষ্ট স্বৈরাচারী। তিনি মিসেস রামসের হাড়গোড় জ্বালিয়ে মারেন। কিন্তু ওনার যা আছে তা কিন্তু আপনার নেই মিস্টার ব্যাংকস। মিস্টার রামসের মধ্যে একটি জ্বলন্ত অপার্থিবতা আছে। তিনি খুঁটিনাটি সম্পর্কে কিছু জানেন না, কিন্তু কুকুরকে আর তার সন্তানদেরকে ভালোবাসেন। মিস্টার রামসের 8 জন সন্তান আছে, মিস্টার ব্যাংকসের তা নেই। কিন্তু মিস্টার রামসে কি সেদিন রাতে 2টা কোট নিয়ে নিচে নামেননি আর পুডিংয়ের গামলায় মিসেস রামসেকে নিজের চুল কাটতে বাধ্য করেননি? লিলির মনের এসব ভাবনাগুলো একদল ডাস মশার মতো উপর নিচ নৃত্য করছে। সব ভাবনা পৃথক হলেও যেন একটা অদৃশ্য জালের ভেতর আবদ্ধ হয়ে আছে। আর ওদিকে নাশপাতি গাছের শাখা প্রশাখার সাথেই সেই ঘষা মাজা কিচেন টেবিলের প্রতিকৃতি মিস্টার রামসের মনের প্রতি গভীর শ্রদ্ধাবোধের প্রতীক হিসাবে এখনও ঝুলে আছে। লিলি চিন্তার গতি বাড়তে বাড়তে যখন বিস্ফারিত হলো, তখন সে ভারমুক্ত হলো। খুব কাছ দিয়ে একটা বন্দুকের গুলি গেল, আর তারপরই ডাল থেকে প্রচণ্ড ভীত এক ঝাঁক শালিক পাখি চেঁচামেচি করতে করতে উড়ে গেল। জ্যাসপার, বলল মিস্টার ব্যাংকস। যেদিক দিয়ে শালিকগুলো উড়ে গেছে, লিলি আর ব্যাংকস সেদিকে ঘুরে দাঁড়ালো। বিচ্ছিন্নভাবে উঠতে থাকা দ্রুতগামী পাখিদের অনুসরণ করে তারা উঁচু ঝোপের মাঝের ফাঁকা জায়গা বরাবর এসে আবার মিস্টার রামসের সামনে পড়ে গেল। মিস্টার রামসে রূঢ়ভাবে তাদের দিকে তাকিয়ে গর্জন করে উঠল, সামওয়ান হ্যাড ব্ল্যান্ডার্ড। মিস্টার রামসের চোখ আবেগে জলজল করছে, তীব্র বিষাদে প্রতিবাদ করছে, আর পরিচিত মুখ দেখে কেঁপে কেঁপে উঠছে। আর তারপরেই তিনি তার হাত উঠিয়ে এভাবে মুখ ঢাকলেন যেন লিলির আর ব্যাংকসের এই সাধারণ দৃষ্টিকে মিস্টার রামসে এক বিরক্তিকর লজ্জায় ঝেড়ে ফেলতে চাইছেন। এবং তিনি জানেন ব্যাংকস আর লিলি নিজেদের নিবদ্ধ করা দৃষ্টি সরাতে বাধ্য, কেননা মিস্টার রামসে তার ব্যক্তিগত সময়ে হস্তক্ষেপ করার একটা শিশুসুলভ প্রতিশোধ হিসাবে কেবল লিলি আর ব্যাংকসের উপর তাদের দৃষ্টি সরানোর আদেশ চাপিয়ে দিচ্ছেন না, সাথে এটাও বুঝিয়ে দিচ্ছেন হুট করে এভাবে তাকে আবিষ্কার করা পর্যন্তই ব্যাপারটা থেমে থাকবে না, বরং তার আরও নধর কিছু অস্বস্তিকে শক্ত করে ধরে রাখবে ঘটনাটা। মিস্টার রামসের আচরণ দেখে মনে হচ্ছে যে অসুচি গীতোচ্ছ্বাসে তিনি লজ্জিত, সেই একই গীতোচ্ছ্বাস দিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। এবার মিস্টার রামসে আচমকা পেছনে ঘুরে তার ব্যক্তিগত কামরার দরজা ব্যাংকস আর লিলির মুখের ওপর বন্ধ করে দিলেন। লিলি ব্রিস্কো আর ব্যাংকস অস্বস্তি নিয়ে আকাশের দিকে তাকালো। দেখল জ্যাসপার শালিকে যেই দলটাকে ছত্রভঙ্গ করে দিয়েছিল, সেই দলটা এখন দেবদারু গাছের চূড়ায় আশ্রয় নিয়েছে। কিন্তু হলোটা কি? সামওয়ান হ্যাড ব্ল্যান্ডার্ড। কেউ করেছে মস্ত বড় ভুল। ভাবতে শুরু করার পর থেকে এই পর্যন্ত একটা দীর্ঘ সময় ধরে সামওয়ান হ্যাড ব্ল্যান্ডার্ড
আপাত অর্থহীন এই কথাটার অনেক মানে তৈরি করেছে মিসেস রামসে। মিসেস রামসে তার ক্ষীণ দৃষ্টিসম্পন্ন চোখ দুটো স্থিরভাবে স্বামীর ওপর নিবদ্ধ করে রেখেছে, যে এক কথা বলে বলে জ্বালিয়ে মারছে। স্থিরভাবে চেয়ে আছে যে পর্যন্ত না তার স্বামীর নৈকট্য তাকে বুঝাতে পারে কিছু একটা হয়েছে, কেউ করেছে মস্ত বড় ভুল। কিন্তু আজীবন ধরে তো এই কথার মানে নিয়ে সে ভাবতে পারে না। মিস্টার রামসে কেঁপে উঠেছেন, নড়ে উঠেছেন। তার সব অহংকার, নিজের দক্ষতার উপর সকল সন্তুষ্টি বজ্রপাতে ধরাশায়ী হয়েছে। তিনি তার লোকজনের মাথার বসার জন্য হিংস্র বাজ পাখির মতো মৃত্যু উপত্যকা পার করার সময় ছিন্ন ভিন্ন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। গোলাবর্ষণের ঝড়ের মধ্যে অশ্বারোহণ করেছি সাহসের সাথে, মৃত্যু উপত্যকায় আলোর ঝলকে হয়েছি ধ্বংস বজ্রস্পৃষ্ট। সোজা লিলি ব্রিস্কো আর উইলিয়াম ব্যাংকসের সামনে গিয়ে আছড়ে পড়েছেন। মিস্টার রামসে কেঁপে উঠছেন, দুলে উঠছেন। জাগতিক কোনো দরকারে না, বরং মিস্টার রামসের আচরণের কিছু পরিচিত লক্ষণ থেকে মুক্তি দিতেই মিসেস রামসে তার স্বামীর সাথে কথা বলতে চাইল। মিস্টার রামসে চোখ মেলাচ্ছেন না। আশপাশের আগ্রহী মানুষের ভিড় থেকে তিনি যেন নিজেকে মুড়িয়ে নিয়েছেন এবং তার মানসিক ভারসাম্য ফিরে পেতে যেন কিছু একাকিত্বের প্রয়োজন বোধ করছেন। আর এই জন্যই তিনি এত রেগে ক্ষুব্ধ হয়ে আছেন। মিসেস রামসে এবার জেমসের চুলে হাত বুলিয়ে দিল আর স্বামীর চিন্তা বাদ দিয়ে জেমসের দিকে মন দিল। জেমসকে মনে মনে ক্যাটালগে এক ভদ্রলোকের কটকটে হলুদ আর সাদা নেভি পোশাকে কল্পনা করল। ভাবল সে খুবই খুশি হবে যদি ছেলেটা একজন শিল্পী হয়, আর হবেই বা না কেন, জেমসের কপালের গঠনটা সাধারণ না। তারপর মিসেস রামসে যখন মুখ তুলে দেখল আরও একবার তার স্বামী তার সামনে দিয়ে হেঁটে গেছে, তখন এই ভেবে ভারমুক্ত হলো যে সমস্যাটা কিছুটা হলেও ঢেকে গেছে। সংসারেরই জয় হয়েছে। সংস্কার মসৃণ সুরে গুনগুন করছে, কেননা পরের বার আবার ঘুরে এসে মিস্টার রামসে জানলার ধারে থেমে ব্যঙ্গাত্মকভাবে দুষ্টু ভাব নিয়ে জেমসের নগ্ন পায়ের তলায় পালকের মতো কিছু দিয়ে সুরসুরি দিচ্ছে। মিসেস রামসে ট্রান্সলেকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার কথা ওঠালো। মিস্টার রামসে বললেন, ট্রান্সলে যেতেই হতো, ওর গবেষণামূলক প্রবন্ধ লিখতে হবে। জেমসকেও কয়েকদিনের মধ্যে একটা গবেষণাপত্র লিখতে হবে। সুরসুরি দিয়ে ব্যঙ্গাত্মকভাবে মিস্টার রামসে আবার বলল। বাবাকে ঘৃণা করে জেমস সেই শস্যের ছড়াটা ঝেড়ে ফেলে দিল, যা দিয়ে স্বভাববিরোধী এক হিংস্রতায় ও কৌতুক অনুভূতির সমন্বয়ে মিস্টার রামসে তার ছেলের খালি পায়ে সুরসুরি দিচ্ছিল। মিসেস রামসে বলল, মোজা বোনার এই ক্লান্তিকর কাজটা সে করে যাচ্ছে আগামীকাল যাতে সরলের ছেলেকে পাঠানো যায়। রাগে ফেটে গিয়ে মিস্টার রামসে বলল, কালকে বাতিঘরে যাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। যেহেতু বায়ুপ্রবাহের দিক নিত্য পরিবর্তন হয়, তাই তার স্বামী কিভাবে নিশ্চিত হলো, প্রশ্ন করল মিসেস রামসে। এই বিরক্তিকর প্রশ্নটা শুনে মেয়ে মানুষের মূর্খতার উপর মিস্টার রামসে ক্ষুব্ধ হল। যেখানে মৃত্যু উপত্যকায় অশ্বারোহণ করে ছিন্ন ভিন্ন হয়ে তিনি কাঁপছেন, আর এখন তার স্ত্রী উড়ে এসে জুড়ে বসেছে বাস্তবে, চাইছে বাচ্চাদের আশা জিয়ে রাখতে তিনি যেন মিথ্যা কথা বলেন। মিস্টার রামসে পাথরের সিঁড়িতে পায়ের পাতা দিয়ে চাপ দিয়ে বলল, গোল্লায় যাও তুমি। কিন্তু এরপরই তার মনে হলো আসলে তার স্ত্রী কি বলতে চাইছে। খুব সহজ কথাই তো বলতে চাইছে। আসলে সে বলতে চাইছে হয়তো আগামীকাল আবহাওয়া ভালো থাকবে। আরে তাই তো, তার স্ত্রী সম্ভাবনার কথাই বলছে, হয়তো শব্দটাও ব্যবহার করেছে। তার স্ত্রী তো আর এমন কিছু বলেনি। ব্যারোমিটারের কাঁটা নিচের দিকে নামছে বা বাতাস পশ্চিম দিক থেকে আসছে। সত্য প্রতিষ্ঠা করার লোভে মানুষের অনুভূতির প্রতি তার স্বামীর এমন বিবেচনাবোধের অভাব, সভ্যতার পর্দা এত নিষ্ঠুর আর নির্মমভাবে ওঠানোর অভ্যাস, আর সাথে এমন বাজে আচরণ করে মানব সভ্যতার শিষ্টাচারের প্রতি এত ক্ষোভ প্রদর্শন করা দেখে মিসেস রামসে কিছু না বলে মাথা নিচু করে রইল। সে এভাবে তার মাথা ঝুঁকিয়ে রাখল যেন সে ইচ্ছে করেই অমসৃণ কিছু শিলা, নোংরা পানির ছিটা আর ঝড়ঝাপটায় নিজের গা পেতে দিয়েছে। তার যেন কিছুই বলার নেই। মিস্টার রামসে স্ত্রীর পাশে চুপচাপ দাঁড়িয়ে আছেন। বেশ কিছুক্ষণ পর তিনি খুবই বিনীতভাবে বললেন, মিসেস রামসে চাইলে কোস্টগার্ডকে দেখতে যাবেন তিনি। মিসেস রামসে এভাবে আর কাউকে সম্মান করে না, যেভাবে তার স্বামীকে করে।
মিসেস রামসে বলল, তার স্বামীর কথা মতো বাইরে যেতে সে একদম প্রস্তুত আছে, শুধু স্যান্ডউইচটা একটু বানিয়ে রেখে যেতে হবে। মা হওয়ার পর থেকেই বাচ্চাগুলো কেউ এটা কেউ ওটার জন্য দিনভর তার কাছে আসে। অবশ্য এখন তার সন্তানরা বড় হয়ে যাচ্ছে। এই সন্তানগুলোর কারণেই মিসেস রামসের প্রায়ই মনে হয় সে একটা মানবিক আবেগ ঠাসা স্পঞ্জ ছাড়া আর কিছুই না। এরপরও তার স্বামীর মুখে শুনতে হয়, গোল্লায় যাও। কখনো তিনি বলেন বৃষ্টি হবেই, কখনো বলেন বৃষ্টি হবে না, কিন্তু তিনি যাই বলুন না কেন তার এক একটা কথায় নিরাপত্তার স্বর্গীয় দরজা তার সামনে খুলে যায়। তার স্বামীর চেয়ে কারো উপর মিসেস রামসে এতটা নির্ভর করতে পারে না। এদিকে তার স্বামীও ভালো মতো জুতোর ফিতেটাও বাঁধতে পারেন না। ইতোমধ্যে তার পরিবারের কর্তৃর প্রতি এমন অঙ্গভঙ্গি আর বিরক্তি প্রকাশ করে মিস্টার রামসে লজ্জিত বোধ করছেন। তাই সহজ হতে তিনি আরও একবার জেমসের পায়ের তলায় সুড়সুড়ি দিয়ে এমন ভাব করলেন যেন জেমসকে এখন তিনি তার মায়ের উপর ছেড়ে দিয়েছেন। স্বামীর ভঙ্গি আর আচরণ দেখে মিসেস রামসের চিড়িয়াখানার সেই সি লায়নের কথা মনে পড়ল, যেটা মাছ খাওয়ার পর পেছনের দিকে পিছলিয়ে হাঁপুস করে জলে পড়েছিল, আর তাই পানি দুই দিকে ঢেউ খেলে পাড়ে আঘাত করেছিল। সি লায়নটা যেন পাতা ও ঝোপ থেকে বায়বীয় নির্যাস টেনে নিতে থাকা, আর তার বদলে গোলাপ ফুলের গায়ে দিনের বেলার রঙে অনুপস্থিত এক ঝিলিক ফিরিয়ে দিতে থাকা সন্ধ্যার বাতাসে ডুব দিয়েছিল। ছাদ বারান্দায় ওঠানামা করতে করতে মিস্টার রামসে আবার বললেন, সামওয়ান হ্যাড ব্লান্ডার্ড, কেউ করেছে মস্ত বড় ভুল। কিন্তু কি চমৎকারভাবেই না তার এই বাক্যটা বলার ঢং বদলে গেছে। মনে হচ্ছে যেন জুন মাসের সুরহীন কোকিল খুব চেষ্টা করছে নতুন মেজাজ ধরার, কিন্তু তার কাছে এইটুকু সুরই বাকি আছে। যদিও কিছুটা বিকৃত, তবু তাই ব্যবহার করতে হচ্ছে। কিন্তু কেউ করেছে মস্ত বড় ভুল বাক্যটা এখন সুর ছাড়া, বিশ্বাস ছাড়া একটা প্রশ্নের মতো শোনানোর কারণে হাস্যকর লাগছে। মিসেস রামসে না হেসে পারল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছাদ বারান্দার সিঁড়ি দিয়ে উপর নিচ করতে করতে মিস্টার রামসে বাক্যটা গুনগুন করা ছেড়ে দিয়ে নিশ্চুপ হয়ে গেছেন। মিস্টার রামসে এখন নিরাপদ। তিনি তার একান্ত ব্যক্তিগত বলয়ে নিরাপত্তা পুনঃস্থাপন করতে পেরেছেন। তিনি তার পাইপ জ্বালাতে থেমে তার স্ত্রী আর ছেলের দিকে এভাবে তাকিয়েছেন যেভাবে এক্সপ্রেস ট্রেন ছেড়ে কেউ পড়তে থাকা একটা বইয়ের ভালো লাগা নিশ্চিত করতে চিত্রকর্ম দেখার মতো চোখ তুলে খামার, গাছ, কুড়ে ঘরের সারির দিকে তাকায়, তারপর আবার সেই বইয়ের পাতায় সন্তুষ্ট হয়ে ফিরে যায়। স্ত্রী আর ছেলে আলাদা না করে তাদের যুগল দৃশ্যটা তাকে সুরক্ষা দিল, সন্তুষ্ট করল, এবং পাশাপাশি তার চমৎকার চিন্তাশক্তি এখন যে কাজে নিয়োজিত তার সমস্যা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নেওয়ার মনোযোগী করে তুলল। মিস্টার রামসের চিন্তাশক্তি অভিনব। ভাবনাকে যদি পিয়ানোর একটা কিবোর্ডের মতো অনেকগুলো সুরে বিভক্ত করা হয়, কিংবা ২৬টি ক্রমান্বয়ে সাজানো অক্ষরমালা হিসাবে ধরা হয়, তবে তার দক্ষ চিন্তাশক্তি বলিষ্ঠ ও নিশ্চিতভাবে একটার পর একটা পার করতে করতে কিউ বর্ণ পর্যন্ত যেতে কোনো সমস্যায় পড়ে না। তবে কিউ বর্ণটা পর্যন্তই তিনি কেবল যেতে পারেন। ইংল্যান্ডের খুব কম সংখ্যক লোকই কিউ পর্যন্ত যেতে পেরেছে। জেরানিয়াম গাছের পাথরের কলসের সামনে থামলেন তিনি, আর নুড়ি বা পায়ের কাছে পড়ে থাকা ট্রাফল কুড়াতে থাকা নিষ্পাপ শিশুর সামনে প্রতিরোধহীন এক বাধার মতো তার স্ত্রী আর সন্তানের দৃশ্যটায় তার চোখ আটকালো। এদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার। তিনি দিলেন তাদের সেই নিরাপত্তা। কিন্তু কিউ এরপর কি? কিউয়ের পরের অক্ষরটা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না, তবে এর চকচকা লাল রংটা দূর থেকে দেখা যায়। জেড পর্যন্ত একটা প্রজন্মে কেবল একজনই পৌঁছতে পারে। তারপরও যদি তিনি আর বর্ণ পর্যন্ত যেতে পারতেন তাহলে কিছু একটা হতো। তাও ভালো, কিউ বর্ণ পর্যন্ত তো আসতে পেরেছেন। তিনি কিউ বর্ণে তার পা গেড়ে দিতে পেরেছেন। এখানে তিনি নিশ্চিত আছেন, তার প্রমাণও আছে। যদি কিউতে আসতে পারেন, এরপর তাকে আসতে হবে আর বর্ণ পর্যন্ত। কলসের মুখে দু একটা টোকা দিয়ে তিনি তার পাইপ মুখ থেকে বের করলেন, তারপর সামনের দিকে এগোলেন। এরপর আর বর্ণ? তিনি নিজেকে আঁকড়ে ধরলেন, খামচে ধরলেন। 6টা বিস্কুট আর 1 ফ্লাস্ক চা নিয়ে একটা জাহাজ কোম্পানিকে জ্বলন্ত সাগরে টিকে থাকতে সাহায্য করে কোন সে গুণাগুণ? সহ্য শক্তি, সুবিচার, দূরদৃষ্টি,
ধ্যান, দক্ষতা এইসবই আসলে কাজে লাগে। আর তারপরই আর বর্ণ পর্যন্ত পাওয়া যায়। আর বর্ণের অবস্থানটা আসলে কি? টিকটিকি চামড়ার চোখের পাতার মতো একটি কপাট। তার দৃষ্টির তীব্রতা ভেদ করে ঝকঝক করে উঠল আর অক্ষরটাকে ঝাপসা হয়ে গেল। অন্ধকারে সেই ঝলকানিতে মিস্টার রামসে শুনতে পেলেন লোকজন বলছে তিনি একজন ব্যর্থ মানুষ, আর বর্ণ পর্যন্ত যাওয়া তার সাধ্যের বাইরে। তিনি কখনো আর পর্যন্ত পৌঁছবেন না। তিনি আর বর্ণের পেছনে লেগে আছেন আর একবার। আর মেরু এলাকায় একটি শীতার্ত নির্জন অভিযানে কোন গুণাগুণ তাকে নেতৃত্ব দেওয়ার, পথ দেখাবার, পরামর্শদাতা হবার যোগ্যতা দেবে? তার মেজাজ, তার না আশাবাদী না নিরাশাবাদী মন, সুস্থির অনুসন্ধানী ক্ষমতা, ভালো কি মন্দ যাই সামনে আসুক সামাল দেওয়ার ক্ষমতা, হ্যাঁ, এগুলোই কাজে দেবে। আর বর্ণ? মিস্টার রামসের সরীসৃপীয় চোখের পাতাগুলো আবার ঝকঝক করে উঠল। তার কপালের রগ স্ফীত হল। কলসিতে থাকা জেরেনিয়ামের পাতা শুদ্ধই তার চোখে ধরা দিল। নাচেও তিনি দেখতে পেলেন দুই ধরনের মানুষের সেই পুরনো ও নিশ্চিত পার্থক্যগুলো। একদিকে অমানবিক শক্তির কিছু স্থির যাত্রী, যারা শ্রমশীল, রক্ষণশীল, যারা পুরো অক্ষরমালা নিয়মমাফিক পুনরাবৃত্তি করতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত ২৬টা অক্ষরই পার করতে পারে। আর একদিকে সেই সব জন্মগত প্রতিভাবান মানুষরা আছে যারা আশ্চর্যজনকভাবে সব অক্ষর এক ঝটকায় চটকে ফেলতে পারে। প্রতিভাবানরা সচরাচর যেভাবে সব সমাধান করে সেভাবে সমাধান করে ফেলতে পারে। মিস্টার রামসের কোনো প্রতিভা নেই। প্রতিভা আছে এরকম কোনো দাবি তিনি করেন না, কিন্তু তার ক্ষমতা ছিল, কিংবা হয়তো এখনও তার ক্ষমতা আসলেই আছে, এ থেকে জেড পর্যন্ত সবগুলো অক্ষর একটার পর একটা পুনরাবৃত্তি করার। ইতিমধ্যে তিনি কিউতে আটকে আছেন, আর তারপর তিনি তাকিয়ে আছেন আর এর দিকে। মিস্টার রামসে এরপর একজন দলনেতার কথা ভাবলেন যে একটি প্রতিকূল পরিস্থিতিতে একটি পাহাড়ে আছে। এখন তুষারপাত শুরু হয়ে পাহাড়টা যদি কুয়াশায় ঢেকে যায়, যদি সেই দলনেতা বুঝতে পারে এখন তার স্বেচ্ছায় শুয়ে পড়তে হবে এবং সকালের আগেই সে মারা যাবে, উত্তরের হাওয়া যদি তার চোখের রং ম্লান করে দেয়, যদি সে ভালো করেই জানে ২ মিনিট সেই চূড়ায় পাশ না ফিরলে তুষারপাত তাকে প্রচণ্ড বৃদ্ধের মতো সাদা চুলো বানিয়ে দেবে, তারপরও যে দলনেতা স্বেচ্ছায় শুয়ে পড়ে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেয় না, দূরারোহ কোনো পাহাড়ের পাথর খুঁজে নেয় আর চোখ নিবদ্ধ করে রাখে ঝড়ের দিকে, অন্ধকারের বক্ষ ফুটো করে আলো প্রবেশ করছে এমন দৃশ্য দেখার জন্য শেষ সীমায় তাকিয়েই থাকে, সে বরং দাঁড়িয়ে দাঁড়িয়েই মারা যায়। সে হয়তো সেই কাঙ্ক্ষিত বর্ণ আর পর্যন্ত পৌঁছতে পারে না। তার মনে হলো এমন একজন দলনেতার জন্য সেই প্রতিকূল পরিস্থিতিতে মরে যাওয়া মোটেও অসম্মানের হয় না। মিস্টার রামসে উপচে পড়া জেরোনিয়ামের কলসটার সামনে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। তিনি নিজেকে জিজ্ঞেস করলেন, লাখ লাখ মানুষের মধ্যে কয়জন জেড বর্ণ পর্যন্ত পৌঁছতে পারে শেষ পর্যন্ত? নিশ্চয়ই আশাহত সেই অভিযানের নেতাও নিজেকে এই প্রশ্নটা করে, আর তার সম্মুখের অভিযানের দিকে তাকিয়ে কোনো রকম ছলচাতুরির আশ্রয় না নিয়ে এই প্রশ্নের যে উত্তরটা পায় তা হচ্ছে হয়তো একজন, একটা প্রজন্মে শুধু একজন। সেই নেতা কি তখন সেই একজন না হতে পেরে নিজেকে দোষ দেবে? সততার সাথে নিজের সমস্ত শ্রম, নিজের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার পরও যদি তার আর করার কিছুই না থাকে, কে তাকে দোষ দেবে? তার খ্যাতি আর কদিন থাকবে? একজন মৃত্যু পথযাত্রী বীরের মৃত্যুর পরে কজন তাকে মনে রাখবে, এই কথাটা সেই নেতা ভাবতেই পারে। হয়তো তার খ্যাতি টিকে থাকবে আগামী ২০০০ বছর। আর এই ২০০০ বছরটা আসলে কি? ঝোপের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মকভাবে মনে মনে প্রশ্নটা করলেন মিস্টার রামসে। ২০০০ বছর আসলে একটা পর্বতচূড়া থেকে তাকিয়ে দেখা অতীত কোনো ধ্বংসাবশেষের দৃশ্যের সমান নয় কি? একজন মানুষের জুতোর নিচে লাথি খায় যে পাথরটা, সেটাও শেক্সপিয়ারের খ্যাতির চেয়ে বেশি দিন টিকে থাকবে। একজন মানুষের নিজস্ব আলোর বাতিটা হয়তো ১-২ বছর খুব উজ্জ্বল হয়ে জ্বলবে, তারপর অন্য কোনো আলোকিত বাতির সাথে মিশে যাবে, তারপর স্থির হয়ে জ্বলতে থাকা অন্য কোনো বাতির আলোর মধ্যেই গণ্য হবে। ঝোপের প্যাঁচানো ডালপালার দিকে তাকিয়ে ভাবলেন মিস্টার রামসে, তাহলে সেই পতিত অভিযাত্রীকে কে দোষ দিতে পারবে যে অন্তত সময়ের ধ্বংসাবশেষ দেখার মতো বা তারাদের খসে পড়া দেখার মতো পাহাড়ের উচ্চতায় পৌঁছেছিল?
মৃত্যুর আগের সেই অভিযাত্রীর অঙ্গপ্রত্যঙ্গ জড়ো হয়ে গেলে সে তার অবশ আঙুলগুলো তার ভ্রু পর্যন্ত উঠিয়ে নিয়েছিল আর তার কাঁধ বর্গাকার করে রেখেছিল। সেটা কি এজন্য নয় যে তাকে খুঁজতে আসা দল যাতে দেখতে পায় সে কর্মরত অবস্থায় মরে গেছে? একজন সৈনিকের চমৎকার আঙুলগুলো যাতে স্পষ্ট হয় সেজন্য নয় কি? কলসের সামনে মিস্টার রামসে তার কাঁধ বর্গাকার করে একদম সোজা হয়ে দাঁড়ালেন। তাকে কে দোষ দেবে সে যদি তার খ্যাতির উপর, খুঁজতে আসা দলের উপর, তারই হাত দিয়ে তার কৃতজ্ঞ অনুসারীদের বানানো স্মৃতিস্তম্ভের উপর কয়েক মুহূর্ত বেঁচে থাকে? সেই পতিত অভিযাত্রীকে কে দোষ দেবে যখন সর্বোচ্চ উত্তেজনাময় একটা অভিযান সাঙ্গ করে তার সমস্ত ক্ষমতা ব্যবহার করে শেষমেশ জাগতে পারবে কি পারবে না তা না ভেবেই ঘুমিয়ে পড়েছে? এখন তো বেঁচে থাকার সামগ্রিক বিষয় বস্তু নয়, কেবল পায়ের তলায় হালকা সুড়সুড়ি লাগার অনুভূতি দিয়েই সে অনুভব করছে যে সে বেঁচে আছে। তার দরকার সহানুভূতি আর একটু হুইস্কি। এই মুহূর্তেই কেন কাউকে তার ব্যর্থতার বা তার কষ্টের গল্পটা বলতে হবে? কে তাকে দোষ দেবে? কান্না গোপন আনন্দ হবে যখন সাহসী সেই বীর তার বর্ম খুলে রেখে জানালার দিকে পিছিয়ে তার স্ত্রী আর সন্তানের দিকে তাকাবে, যে দৃশ্যটা প্রথমে বেশ দূরে থাকলেও আস্তে আস্তে বড় হতে থাকবে যে পর্যন্ত না তাদের ঠোঁট, মাথা আর হাতের বইটা স্পষ্ট হয়। যদিও সেই নিঃসঙ্গতার সময়ের ধ্বংসাবশেষ বা তারাদের খসে পড়া দৃশ্যের পাশাপাশি মিস্টার রামসের স্ত্রী পুত্রের এই দৃশ্যটা বেশি মায়াবী আর বেমানান, কিন্তু শেষমেশ তিনি তার পাইপটা পকেটে ঢুকিয়ে তার চওড়া মাথাটা স্ত্রীর সামনে নত করলেন। পৃথিবীর সমস্ত সৌন্দর্যের কাছে আশ্রয় নিলে কে তাকে দোষ দেবে? কিন্তু জেমস মিস্টার রামসেকে ঘৃণা করল। সে ঘৃণা করল মিস্টার রামসে তাদের কাছে এসেছে বলে, কাছে এসে থেমেছে বলে আর তাদের দিকে তাকিয়েছে বলে। সে ঘৃণা করল তাকে আর তার মাকে বিরক্ত করেছে বলে। সে ঘৃণা করল মিস্টার রামসে তাদের দিকে উল্লসিত আর মাহাত্ম্যপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বলে। মিস্টার রামসের মাথাটা বিশাল বড় বলে আর তার মেজাজ খিটখিটে ও সে অহংকারী বলে। কেননা জেমসের মনে হচ্ছে তার আর তার মায়ের পাশে দাঁড়িয়ে মিস্টার রামসে যেন তার মাকে নিজের দিকে মনোযোগ দিতে আদেশ করছে। কিন্তু জেমস সবচেয়ে ঘৃণা করল তার বাবার আবেগীয় ছোট ছোট কথা যা তাদের চারপাশে অনুরণিত হচ্ছে। তার আর তার মায়ের চমৎকার সহজ সম্পর্কটাকে বিরক্ত করছে। বইয়ের পাতার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে জেমস আশা করছে মিস্টার রামসে যেন তাদের সামনে থেকে চলে যায়। একটা অক্ষরের দিকে আঙুল তুলে সে চাচ্ছে তার মায়ের মনোযোগ যেন তার দিকে ফিরে আসে, কারণ সে জানে তার বাবার এখানে দাঁড়িয়ে থাকার ফলেই তার মায়ের মনোযোগ সরে গেছে। না, মিস্টার রামসে কিছুতেই এখান থেকে নড়ছেন না। সহানুভূতির আশায় তিনি দাঁড়িয়েই আছেন। মিসেস রামসে এমন ঢিলেঢালাভাবে ছেলেকে কোলের মধ্যে ঝাপটে ধরে বসে আছে যে অল্প একটু ঘুরে তাকানোর জন্য তাকে কিছুটা কসরত করতে হবে। কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তাৎক্ষণিকভাবে সে বৃষ্টির ছটার মতো একটা জলযন্ত্রের স্তম্ভের মতো বাতাসে উচ্ছলতা ছড়িয়ে দিতে পারে। একই সাথে তাকে দেখাচ্ছে প্রাণবন্ত আর চলন্ত, যেন তার সকল উদ্যম প্রাণশক্তির সাথে বিলীন হয়ে যাচ্ছে, পুড়ছে এবং জ্বলছে। চুপচাপ বসে মিসেস রামসে আবার মোজাটা হাতে নিয়েছে এবং তাকে দেখাচ্ছে এক নধর ঊষর এই ঝর্ণার মতো, জীবনের এক জলযন্ত্রের মতো, যেখানে পুরুষের নিদারুণ বন্ধত্ব একটা ঊষর নিষ্ফলা পেতলের চঞ্চুর মতো ঝাঁপ দিয়ে তৃষ্ণা মেটায়। মিস্টার রামসে বললেন যে তার সহানুভূতি দরকার। তিনি একজন ব্যর্থ মানুষ। মিসেস রামসে হাতে চকচকা সুইটা উঁকি দিল। মিস্টার রামসে আবার তার স্ত্রীর মুখ থেকে চোখ না সরিয়ে বললেন যে তিনি একজন ব্যর্থ মানুষ। মিসেস রামসে তার স্বামীর কথার মোড় ঘোরাতে বলল, চার্লস টানসেলে। কিন্তু মিস্টার রামসের আরও কিছু পাওনা আছে। প্রথমত, তার প্রতিভার স্বীকৃতিস্বরূপ তিনি এখন সহানুভূতিই চান। তারপর তিনি চান তাকেও জীবনের বৃত্তে স্থান দেওয়া হোক, উষ্ণতা আর কোমলতা দেওয়া হোক, তার চেতনা পুনঃস্থাপিত হোক, তার ঊষর জমি আবাদি হোক, আর বাড়ির সব ঘরে জীবনের রূপ রস উপচে পড়ুক। ড্রয়িং রুমের পেছনে রান্নাঘর, রান্নাঘরের উপরে শোবার ঘর, তার পেছনে ফুলের বাগান, সব জায়গায় আসবাবের সুন্দর ব্যবস্থা থাকুক, সব কিছুতে প্রাণ প্রাচুর্য থাকুক। মিসেস রামসে বলল, চার্লস টানসলে নিজেকে এ সময়ের সেরা পণ্ডিত ব্যক্তি ভাবে, কিন্তু মিস্টার রামসের এর চেয়েও বেশি কিছু তার দরকার।
তাকে সহানুভূতি পেতেই হবে। তাকে এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে তিনি জীবনের কেন্দ্রেই আছেন। তাকে কেবল এই পরিবারের নয়, পুরো পৃথিবীর প্রয়োজন। হাতে সুঁইটা আত্মবিশ্বাসের সাথে উঁচু করে তুলে ধরে মিসেস রামসে ড্রয়িং রুম আর রান্নাঘর বানালো। সব কিছু সঠিকভাবে সাজিয়ে রাখল। স্বামীকে সেই ঘরগুলোতে আরামের সাথে ভেতরে ঢুকার আর বের হবার আর উপভোগ করতে দিল। মিসেস রামসে হাসল, মোজা বুনে চলল। তার হাঁটুতে একেবারে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকা জেমস অনুভব করল পেতলের চঞ্চু তৃষ্ণা মেটাতে তার মায়ের প্রাণশক্তি চারপাশে ছড়িয়ে পড়ছে, যেখানে পুরুষের শুষ্ক তরবারি নির্দয়ভাবে আঘাত করছে, বারবার সহানুভূতি চাচ্ছে। মিস্টার রামসে আবার নিজেকে ব্যর্থ বললেন। মিসেস রামসে দেখল, অনুভব করল। হাতে সুঁইটা উঁচু করে নিজের চারপাশে, জানালার বাইরে, ঘরের ভেতরে জেমসের দিকে তাকালো। নিজের হাসি, ভারসাম্য আর যোগ্যতা দিয়ে মিস্টার রামসেকে নিঃসন্দেহ করল। নিশ্চয়তা দিল, যেভাবে একজন নার্স একটা অবাধ্য সন্তানকে অন্ধকার ঘরের ভেতর দিয়ে বাতি নিয়ে যায়, যে এগুলো সত্য। বাড়িটা পরিপূর্ণ, উর্বর বাগানটায় বাতাস বয়ে যাচ্ছে। মিস্টার রামসে যদি তার উপর বিশ্বাস রাখে, কিছুই তাকে কষ্ট দিতে পারবে না। তিনি যতই গভীরেই নিজেকে পুঁতে রাখুক বা যত উপরের দিকেই চড়ুক, 1 সেকেন্ডের জন্য মিসেস রামসে তার সঙ্গ ছাড়বে না। ঘিরে থাকার আর রক্ষা করার গর্ব করা হলেও নিজের দুর্লভ খোলসের মধ্যে তাকিয়ে সে বুঝতে পারে তার সব কিছু মুক্ত হস্তে দিয়ে দেওয়া হয়েছে, খরচ হয়ে গেছে। আর জেমস মিসেস রামসের 2 হাঁটুর মাঝখানে দাঁড়িয়ে থেকে তাকে নৃত্যরত পাতা আর শাখাসহ এক ফল গাছের গোলাপি ফুল ফুটে থাকার অনুভূতি দিচ্ছে, যেখানে পেতলের এক চঞ্চু জেমসের বাবার অনুর্বর তরবারি আঘাত করছে, চাইছে সহানুভূতি। স্ত্রীর কথাগুলোতে তুষ্ট হয়ে তার দিকে বিনীত কৃতজ্ঞতায় তাকিয়ে নিজেকে নবায়ন করে সামলে নিয়ে শেষমেশ শান্ত হয়ে যাওয়া শিশুর মতো মিস্টার রামসে বললেন, তার এখন একটু হেঁটে আসা উচিত এবং ছেলে মেয়েদের ক্রিকেট খেলা দেখতে যাওয়া উচিত। মিস্টার রামসে চলে গেলেন। সাথে সাথেই মিসেস রামসে নিজেকে গুটাতে শুরু করলো। একটা পাপড়ির ভেতর তার একটা পাপড়ি আড়ালে লুকাতে শুরু করলো। তারপর পুরোটা পর্দা তাকে এভাবে ঝাপটে ধরল যে তার শুধু নিজের আঙ্গুলটা নড়ানোর শক্তিটুকুই রইল। কাজের ইস্তফা থেকে নেমে আসা ক্লান্তিতে মিসেস রামসে গ্রিমস রূপকথার পাতার ওপার থেকে একটি মৃতপ্রায় ঝর্ণার নারীর গতির মতো ধকধক শব্দ শুনতে পাচ্ছে, যে ঝর্ণাটা তার সাধ্যমতো বিস্তৃত হয়ে এখন ধীরে ধীরে হৃদস্পন্দন হারিয়ে ফেলছে, একটা সৃষ্টির সফল সমাধির মতো নিথর হয়ে আসছে। মিস্টার রামসে চলে যেতেই মিসেস রামসের মনে হলো সেই হৃদস্পন্দনের প্রতিটা ধুকপুক শব্দ তার আর তার স্বামীর খুবই কাছে এসে বাঁধছে এবং দুজনকেই আলাদাভাবে দুটি ভিন্ন মাত্রায় সান্ত্বনা দিচ্ছে। একটা উঁচু, একটা নিচু মাত্রা দুটো এমনভাবে মিলেমিশে যাচ্ছে যেন একটা আর একটাকে কিছু দিয়ে দিচ্ছে। এই অনুনাদ থেমে যেতেই মিসেস রামসে রূপকথার বইটার দিকে আবার ঘুরল। সে শুধু শারীরিকভাবেই ক্লান্তি অনুভব করল না, তার শরীর অবসাদের এক ভিন্ন ধরনের এক মৃদু অসঙ্গত অস্থিরতাও খেলে গেল। এমন না মৎস্যজীবীও তার স্ত্রী গল্পটা উচ্চস্বরে পড়ার কারণে তার এমন লাগছে। সে ভালোভাবেই জানে কেন এমন লাগছে। সে তার নিজের মন্দ লাগাকে শব্দের ঘাড়ে চাপিয়ে দিতে চায় না। পৃষ্ঠা উল্টানোর পর থামতেই সে যেন শুনতে পেল আশঙ্কাজনকভাবে ঢেউ পতনের ক্ষীণ শব্দ শোনা যাচ্ছে। কোথা থেকে উদ্ভব হয় এমন অনুভূতির? 1 সেকেন্ডের জন্যেও সে তার স্বামীর চেয়ে নিজেকে উন্নততর ভাবতে পছন্দ করে না, এবং যখন তার স্বামীর সাথে কথা বলে তখন তার স্বামীর কথা সত্য কি মিথ্যা এই ব্যাপারে সন্দেহ পোষণ করাটাও একদম পছন্দ করে না। বিশ্ববিদ্যালয়গুলো, মানুষজন সবাই তার স্বামীকে তার বইগুলো সম্পর্কে বা তার বক্তৃতা শুনতে চায়, তার স্বামীকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই সব কিছু নিয়ে সে তার স্বামীকে এক মুহূর্তের জন্যেও সন্দেহ করে না। কিন্তু তাদের সম্পর্কটা, তার স্বামী এভাবে তার কাছে আসাটা, খোলাখুলিভাবেই আসাটা সবার চোখেই পড়ে বলে মিসেস রামসেকে অস্বস্তিতে ফেলে দেয়। এজন্য লোকজন বলে মিস্টার রামসে তার স্ত্রীর ওপর নির্ভরশীল। কিন্তু তারা তো সবাই জানে তাদের দুজনের মধ্যে তার স্বামী অধিক গুরুত্বপূর্ণ। সবাই জানে পৃথিবীতে কী অবদান রেখেছে, এই ব্যাপারে তার স্বামীর সাথে তুলনা করলে সে একজন তুচ্ছ মানুষ। কিন্তু তারপরও আরও একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে স্বামীকে সত্য বলতে না পারা। যেমন মাঝে মাঝে কিছু সত্য সে বলতে পারে না তার স্বামীকে, যেমন গ্রিন হাউসের ছাদটা মেরামত খরচটা অনেক বেশি পড়ে যাবে, হতে পারে 50 পাউন্ডও লাগতে পারে।
তারপর যেমন তার স্বামী বইয়ের ব্যাপারে সত্য বলতে পারে না, মিসেস রামসের ধারণা হয়তো তার স্বামীও এটা বুঝতে পারে যে তার শেষ বইটা তার সেরা বই না। মিসেস রামসের মনে ধারণা এসেছে উইলিয়াম ব্যাংকসের কাছ থেকে। আর তারপর আছে প্রতিদিনের কিছু ঘটনা লুকিয়ে রাখার চাপ। ছেলেমেয়েরা অনেক কিছুই দেখে ফেলে, জেনে যায়, তাই লুকানোর কিছু দায়িত্ব তাদের উপরও বর্তে যায়। এইসব কিছু মিসেস রামসের সামগ্রিক আনন্দ, খাঁটি আনন্দ কমিয়ে দেয়। যে দুই মাত্রার সুর এতক্ষণ একসাথে তার কানে বেজে যাচ্ছিল, মিসেস রামসে এখন এক বিষণ্ণ বেদনায় সেই সুরটাকে থামিয়ে দিল।